This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH সিনেমাটার নাম কল্কি 1 মুক্তি পেয়েছিল গত বছর। তার শেষের দিকে কামাল হাসানের মুখেই সংলাপটা ছিল, একটা যুগ শেষ হয়ে আসছে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, আবার একটা যুগ শুরু হতে চলেছে। দেখুন, কামাল হাসানের ওই চরিত্রটা কাল্পনিক, তবে তার ওই ডায়ালগটা এটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন, এমনকি বিজ্ঞানও করে। বিজ্ঞানীরাও বলেন একটা না একটা সময় এই মুহূর্তে চোখের সামনে যা যা দেখছেন সমস্ত কিছুই নাকি আর থাকবে না, সব নেই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। গত জানুয়ারি মাসে মাপ যোগ করে বিজ্ঞানীরা কি দেখেছিলেন জানেন? দেখেছিলেন শেষের সেদিন, সেই মুহূর্ত, সেটা আসতে নাকি আর মাত্র 89 সেকেন্ড বাকি। এই পর্যন্ত শুনে আপনি বলতেই পারেন কি সব বাজে বাজে আজগুবি সব গল্প এখানে আপনাদের সঙ্গে, মানে এই সব কিছুতে একটা সীমা পরিসীমা আছে। জানুয়ারি মাসে বসে কেউ যদি বলেন আর 89 সেকেন্ড তারপরেই মানব সভ্যতা শেষ, তাহলে আজ এই জুন মাসে দাঁড়িয়ে সে কথা বলছি কী করে? জানুয়ারি থেকে জুন এই 6 মাসে কতগুলো 89 সেকেন্ড পার করেছেন ভাবুন তো। একথা বলবেন বলে যিনি ভাবছেন, তাকে মধুসূদন দত্তর কাছ থেকে শব্দ ধার করে বলি, তিষ্ঠ ক্ষণকাল, একটু অপেক্ষা করুন। শেষের 89 সেকেন্ড বলে বিজ্ঞানীরা যে সময় মেপেছেন, সেটা আপনার আমার ঘড়ির ওই টিকটিক করে কাঁটা ঘুরে যাওয়া 89 সেকেন্ড নয়। সেকেন্ডের কাঁটা 89 বার ঘুরলো মানেই পৃথিবী ধ্বংস হয়ে গেল, একদম নয়। জানুয়ারি মাসে সে কথা কোনো বিজ্ঞানীই বলেননি, কারণ আপনার আমার হাতে যে ঘড়ি আছে, সেই ঘড়ি দিয়ে সময়কে যতই মাপা যাক, সেই ঘড়িগুলো দিয়ে ওই ধ্বংসের সময়কে মাপা যায় না। এই দেওয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, হাত ঘড়ি, এসব কোনো ঘড়ি দেখেই বিজ্ঞানীরা ওই ভবিষ্যৎবাণীটা করেননি। তারা যে ঘড়ির হিসেব রাখেন এক্ষেত্রে, তাকে বলে ডুমসডে ক্লক, ধ্বংস ঘড়ি। ডুমসডে ক্লক বা ধ্বংস ঘড়ি, যে ঘড়ির চাবি একদল বিজ্ঞানীর হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 4 দশকের শেষ দিকে বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টস নামে এক ম্যাগাজিন প্রকাশিত হয়। তারপর থেকে প্রতি বছর এই পত্রিকা যারা প্রকাশ করছেন, সেই বিজ্ঞানী দলের মধ্যে রয়েছেন একাধিক নোবেল জয়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের জোড়া পারমাণবিক হামলা হয়। আমেরিকার সেই হামলার পরেই বিজ্ঞানীরা নড়ে চড়ে বসেন। গণবিধ্বংসী অস্ত্র থেকে সাবধান করতে শুরু হয় কাউন্টডাউন। ধ্বংসের দিকে আরও কতটা এগোলো মানব সভ্যতা, প্রতি বছর তারই একটা হিসেব কষা হয় বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টসে। আর এই হিসেব কষা হয় ডুমসডে ক্লক নামে এক ঘড়ির মাধ্যমে। রাত 12টা বাজলে যেমন নতুন দিন শুরু হয়, তেমনই ডুমসডে ক্লকে রাত 12টা বাজা মানেই সভ্যতার শেষ। গত জানুয়ারি মাসে প্রকাশিত ডুমসডে ক্লকের হিসেব কি বলছে রাত 12টা বাজতে আর 89 সেকেন্ড বাকি রয়েছে, অর্থাৎ সভ্যতার ধ্বংসের মুহূর্ত আসতে বাকি রয়েছে আর 89 সেকেন্ড। 2024 সালে ডুমসডে ক্লকের কাঁটা মধ্যরাতে 90 সেকেন্ড আগে ছিল, অর্থাৎ চলতি বছরে 1 সেকেন্ড সময় এগিয়েছে এই বিশেষ ঘড়িতে। বলা বাহুল্য, পুরো বিষয়টা প্রতীকী, কিন্তু এই প্রতীকী বিষয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে এক অমোঘ সত্য। কি সেই সত্য? জানুয়ারি মাসে ডুমসডে ক্লকের হিসেব জানাতে গিয়ে বিজ্ঞানীরা বলেছিলেন মধ্যরাতের দিকে ঘড়ির কাঁটা আরও 1 সেকেন্ড সরেছে, যার অর্থ আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাইছি। মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতিও ভয়ঙ্কর হতে পারে, যে কোনো সময় পারমাণবিক সংঘাত শুরু হতে পারে। পৃথিবী এখন খাদের কিনারে, তাই প্রতিটি সেকেন্ডের পরিবর্তন ভয়ঙ্কর দুর্যোগেরই ইঙ্গিত। 2024 থেকে 2025 এক বছরে এই যে ডুমসডে ক্লক 1 সেকেন্ড এগিয়েছে, এটা কখন আর কেন জানেন? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে না হতেই
এই সময়টা 1 সেকেন্ড এগিয়ে গিয়েছিল। শিকাগোর সদর দপ্তরে বসে বিজ্ঞানীদের ওই বিশেষ দল ডুমসডে ক্লক বা ধ্বংসঘড়ির কাঁটাটা তখনই 1 সেকেন্ড এগিয়ে দেন, কারণ তাদের বিশ্বাস ছিল ট্রাম্প যখন ফের আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তখন সারা বিশ্বে এই যুদ্ধ পরিস্থিতিটা আরও খারাপ হবে, ক্রমশ খারাপ হবে। 100 পেয়েছেন বিজ্ঞানীরা। আজকের দিনে দাঁড়িয়ে আপনারাও নিশ্চয়ই সেটাই বলছেন মনে মনে, কারণ যুদ্ধ পরিস্থিতি তো সত্যি সত্যি দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে, ভালো তো কিছু দেখছি না। ডোনাল্ড ট্রাম্প ওই যিনি বলেন তার একটা ফোনে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো যুদ্ধ থেমে যেতে পারে, সেই ট্রাম্পের শেষ কথাটা মোটামুটি ওই ভূমধ্যসাগরের জলে ওই ইরান আর ইসরায়েল দুটো দেশই ছুঁড়ে ফেলে দিয়েছে। দুটো দেশই আমেরিকার শান্তি আলোচনার প্রস্তাবটা জাস্ট উড়িয়ে দিয়েছে। মানে শুধু যে উড়িয়ে দিয়েছে তা না, বরং ট্রাম্পকেই সাক্ষী গোপাল মেনে ইরানে হামলার যুক্তি সাজিয়েছে ইসরায়েল। They've tried to assassinate President Trump twice. They bombed American embassies. They killed 241 Marines in Beirut. They killed and injured thousands of Americans with their IEDs in Iraq and Afghanistan. They burn the American flag. They chant endlessly, "Death to America. Our enemy is your enemy." কি বুঝলেন? এই যুদ্ধটা হচ্ছে, এই যে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, তার কারণ কি? কারণ আমেরিকা। তাদের জন্যই তো যুদ্ধটা করছে তারা। তাহলে ট্রাম্প কি বললেন? সে কথাগুলোর তাহলে আর কি ভ্যালু রইল কিছু? দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরান নাকি ট্রাম্পকে তাদের 1 নম্বর শত্রু বলে মনে করছে। আমেরিকা প্রেসিডেন্টকে মারার জন্য নাকি ব্ল্যাঙ্ক চেক লিখে রেখেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে 2 বার হত্যারও নাকি চেষ্টা করে ফেলেছে তারা। তাই ইরানকে উচিত শিক্ষা দেওয়া উচিত বলেই তারা মনে করছেন। মানে ওই বললাম, ট্রাম্পের কথায় যুদ্ধ থামা নয়, ট্রাম্পের জন্যই এই যুদ্ধটা হচ্ছে, এটাই তো দাঁড়ালো। শুক্র পরিসংখ্যান কি বলছে জানেন? গত 24 ঘন্টায় ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক পরিকাঠামোর থেকে শুরু করে তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করে নতুন নতুন হামলা করেছে। আর একইভাবে ইরানও ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরের সদর দপ্তর থেকে শুরু করে হাইফা বন্দর লক্ষ্য করে মিসাইলের পর মিসাইল দেখেছে। অবাক হয়ে যাচ্ছিলাম জানেন তো, যখন শুনছিলাম এর আগে যে ওই 65 মিনিটের মধ্যে নাকি 103 মিসাইল মেরেছে। মানে 103 মিসাইল মারা তো চারটিখানি কথা না। আর ইসরায়েল নিজেও স্বীকার করে নিয়েছে প্রায় 100 মিসাইল নাকি ইরান মেরেছে। মানে ভাবুন, এক একটা মিসাইলের কি দাম। এইসব ব্যালিস্টিক মিসাইল ওই অত দূর প্রান্ত থেকে ছুটে আসছে। এবার এরকম যদি ঝাঁকে ঝাঁকে আতশবাজির রকেট চালানোর মতো সবাই এগুলো ছুঁড়ে যায়, তাহলে এই দুটো দেশের অর্থনীতির কি হাল হচ্ছে বলুন তো? অনেক কিছুই তো একটা যুদ্ধের সাথে জুড়ে থাকে না। দেখো, দুটো দেশ থেকেই যে সমস্ত ছবি সামনে এসছে না, তাতে কিন্তু পরিস্থিতিটা জাস্ট ভয়াবহ। একাধিক বিস্ফোরণের ছবি পাওয়া গেছে। আর সাথে আমরা কি দেখলাম? আমরা সেই যেই হিরোশিমা নাগাসাকিতে আমরা দেখেছিলাম না, পারমাণবিক বিস্ফোরণের পর একটা ব্যাঙের ছাতার মতো ধোঁয়া উঠে গেছে। অতটা না হলেও ওরকম ব্যাঙের ছাতার মতো আগুনের দলা গোল্লা পাখি আকাশের দিকে উঠে যেতে কিন্তু বিভিন্ন জায়গার থেকেই দেখা গেছে। বিশেষ করে ওই হাইফা শহরে ইরানের মিসাইল হামলার পর যে আগুন আর ধোঁয়ার ছাতা তৈরি হয়েছিল, তা দেখে অনেকে তো আশঙ্কাই করে বসেছিলেন যে ইরান বোধহয় পারমাণবিক হামলা চালিয়েছে। না, এটা ঠিক, এখনও সেই অবধি ব্যাপারটা যায়নি। ইরান এখনও পারমাণবিক হামলা করেনি, তবে হামলা করবে না সেই ভরসাটা তো কেউ দিচ্ছে না। মানে ইরানের সরকার, ইরানের সেনাবাহিনী, এমনকি ইসরায়েল, কেউই তো দিচ্ছে না। ইরানের বিভিন্ন সরকারি মুখপাত্র বলছেন তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলে এমন হামলা করতে পারেন যে হামলার কথাটা নাকি দুনিয়া ভাবতেও পারছে না। অকল্পনীয় সেই হামলা। এই হামলাটা কি? এটাই কি পারমাণবিক হামলা? আর এই জল্পনার মধ্যেই 3টে ঘটনা ঘটে গেছে। 1, ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা করে বসে আছে ইয়েমেন। 2, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে সিরিয়া। আর 3, ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন গুলি করে নামিয়েছে জর্ডান। ফলে আশঙ্কাটা তো ক্রমশ বাড়ছে।
ওই বলে না, জঙ্গলে দাবানল হলে একবার আগুন লাগলে সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। যেভাবে ইরান ইসরায়েলের যুদ্ধের আগুনটা আস্তে আস্তে ছড়াতে শুরু করেছে, সেটা যে কত দূর ছড়াবে এখনই কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। কিন্তু যদি আরও বেশি ছড়ায় তাহলে তো একটা অন্য রকম পরিস্থিতি হবে, এবং সেই পরিস্থিতির আঁচ দেখুন গোটা বিশ্বে পড়তে পারে। এই মুহূর্তে বিশ্বের দুপ্রান্তে দুটো জায়গায় দুটো যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন, আর এখানে ইসরায়েল আর ইরান। মাঝখানে বেশ খানিকটা গ্যাপ রয়েছে। সেই ভৌগোলিক দূরত্বটা কোনোভাবে আবার কেটে যাবে না তো? এটা বলছি এই জন্যে যে বিভিন্ন দেশগুলোর পারস্পরিক যে অবস্থান ভৌগোলিক নয়, কূটনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের যে অবস্থান, সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। নতুন নতুন সমীকরণ হচ্ছে, একে অন্যের কাছে যাচ্ছে, একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে, আর নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, উত্তেজনার ক্ষেত্র। এবং সেই উত্তেজনার ক্ষেত্রগুলো দিয়েই, সেই গলিপথেই কখনো এটার সঙ্গে ওই যুদ্ধক্ষেত্রের সাথে ওই যুদ্ধক্ষেত্র যে জুড়ে যাবে না, সে গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। যদি আপাতত এই ইসরায়েল ইরানের ব্যাপারটা দেখেন যেভাবে ছড়াচ্ছে, দেখুন ইয়েমেনের কথা বললাম, এবার ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা আদায় কাজ করে সব সময়। ইরানের সঙ্গে অফিসিয়ালি যুদ্ধ শুরুর আগের থেকেই ইসরায়েল একসঙ্গে অনেকগুলো শত্রুর বিরুদ্ধে লড়ছে, তার মধ্যে ইয়েমেন একটা। আর ইয়েমেনও ইসরায়েলকে সুযোগ পেলেই মেরেছে। এখন তাদের মনে হচ্ছে এখন একটুখানি বেশি তারা ঝামেলার মধ্যে আছে, সুতরাং সুযোগ নিতে ছাড়েনি। ফলে তাদের এই লড়াইটার মধ্যে নতুন কিছু নেই। একইভাবে আমেরিকার মদতেই নাকি সিরিয়ায় বিদ্রোহ হয়েছে। বাশার আল আসাদকে সরিয়ে সিরিয়ায় ক্ষমতায় বসেছে আহমাদ আল সারা। এক সময়কার আল কায়দা জঙ্গি আল সারা যদি আমেরিকার হাতের পুতুল হন, তাহলে তিনি ইসরায়েলকে সমর্থন তো করবেনই, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের জায়গাটা কোথায়? জর্ডনের ক্ষেত্রে। জর্ডন এই পশ্চিম এশিয়ার একমাত্র দেশ যারা কখনো যুদ্ধে জড়ায়নি। ইরাক, ইরান, লেবানন, সিরিয়া বা ইসরায়েলের মতো এই যুদ্ধবাজ প্রতিবেশী চারপাশে রয়েছে কিন্তু এই দেশটার, কিন্তু তা সত্ত্বেও ওই জর্ডন দেশটা একদম দৈত্যকুলে প্রহ্লাদের মতো যুদ্ধ থেকে জাস্ট শতহস্ত দূরে ছিল। সেই শান্তিপ্রিয় জর্ডনও যখন যুদ্ধটা জড়িয়েই পড়ল, তখন কি মনে হচ্ছে জানেন? ওই সেই বিখ্যাত ব্যান্ড ছিল না, ব্যান্ড ইউরোপ, তাদের গানের কথাটা সত্যি করে ফাইনাল কাউন্টডাউনটা বোধহয় শুরুই হয়ে গেছে। মনে হচ্ছে ডুমসডে ঘড়ির কাঁটা বোধহয় ধ্বংসের আরও কাছে পৌঁছে গেছে। জর্ডন মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ। জর্ডনের 90% এলাকায় মরুভূমি, 10% এলাকায় চাষাবাদ ও বসতি রয়েছে। গোটা দেশে একটা মাত্র গ্যাস উৎপাদন কেন্দ্র, তেমন প্রাকৃতিক বা খনিজ সম্পদ নেই। ফলে এতদিন জর্ডনে কারো নজর পড়েনি। শুধু প্রতিবেশী ইসরায়েল কৌশলগত কারণে জর্ডনকে ব্যবহার করেছে। ইসরায়েলের নিকটতম প্রতিবেশী দেশ জর্ডন। জর্ডনকে বরাবর হাতের মুঠোয় রেখেছে ইসরায়েল। বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় জর্ডনও ইসরায়েলপন্থী। ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হতেই জর্ডনের ভূমিকা তাই সবার নজরে। ইসরায়েল আর ইরানের দূরত্ব 1552 কিলোমিটার। জর্ডন আর ইরাকের ওপর দিয়ে হামলা পাল্টা হামলা চলছে। ইরানের অভিযোগ যে জর্ডন ইসরায়েলকে তাদের আকাশ ব্যবহার করতে দিচ্ছে, সেই জর্ডনই তাদের আক্রমণের সময় ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই ইরানের ড্রোন নাকি গুলি করে নামিয়েছে জর্ডন। ইরান তাই জর্ডনকে বিশ্বাসঘাতক বলছে। জর্ডনের রাজা আবদুল্লাহকে মুসলিম বিশ্বের প্রতারক বলতেও দুবার ভাবছে না ইরান। এবং এরপর শুধু ইসরায়েল নয়, জর্ডনও যে তাদের মিসাইলের টার্গেট হবে তা বলে দিচ্ছে ইরানের খামেনেই শাসন। দেখুন, গত বৃহস্পতিবার রাতে ইসরায়েল প্রথম হামলা করে। ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনা তারা যুদ্ধবিমান নিয়েও তো ইরানের সীমানায় ঢুকে পড়েছিল। ওই মনে আছে আপনাদের অপারেশন সিঁদুরের সময় কীরকম হয়েছিল? আমাদের সেনা পাকিস্তানের রেডার জাম করে দিয়েছিল। অনেকটা সেইভাবে ইসরায়েলও ইরানের রেডার একদম অকেজো করে দিয়ে হামলা করেছিল বলে শোনা যাচ্ছে। এমনকি রেডার অকেজো করে রেখে ইসরায়েলের যুদ্ধবিমান নাকি ইরানের আকাশে রিফুয়েল করেছিল, অর্থাৎ তেল ভরার কাজটাও নাকি করে নিয়েছিল বলে শোনা যাচ্ছে। দেখুন, এগুলোর পরিষ্কার করে কোনো বিবৃতি এখন অবধি আসেনি। যেটা শোনা যাচ্ছে সেটার মধ্যে রটনা থাকতেই পারে, কিন্তু যা রটে
তার কিছুটাও যদি ঘটে থাকে, তাহলে ইরান না হোক, হয়তো জর্ডনের আকাশে বা জর্ডনের মাটিতে ইসরায়েলের যুদ্ধবিমান জ্বালানি ভরেছে, হতেই পারে সেটা। ইসরায়েল যেদিন আক্রমণ করে তার পরের দিন পাল্টা জবাব দেয় ইরান, আর সেই প্রথম জবাব দিতে গিয়েই দুটো মিসফায়ার করেছিল তারা। তাদের দুটো মিসাইল গিয়ে পড়েছিল জর্ডনে, ভুল করেই অবশ্যই ওই জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলাটা হয়ে গেছিল। এবার কি তাহলে জেনে বুঝে জর্ডনকে মারতে চাইছে ইরান? আর তার থেকেও বড় কথা, ইরান যদি সত্যিই জর্ডনেও হামলা চালায়, তাহলে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে জর্ডন শুধু যে জড়িয়ে পড়বে তা না, ওই ডুমসডে ক্লক চালানো বিজ্ঞানীদের দাবি সত্যি করে পশ্চিম এশিয়ায়, পুরো পশ্চিম এশিয়াতেই যুদ্ধটা ছড়িয়ে পড়বে। কোন দেশ থেকে যে কোন দেশের দিকে ছড়াবে তার কোনো গ্যারান্টি নেই। যে আমেরিকার প্রেসিডেন্টকে ইরান খুনের চক্রান্ত করছে বলে তারা প্রথম ইরানকে আক্রমণ করেছেন, মানে যেটা নেতানিয়াহুর আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, কেন তারা যুদ্ধ করলেন তার ব্যাখ্যা, সেই আমেরিকার জন্যই যে ইসরায়েল তাদের ওপর হামলা করছে সে ব্যাপারে তো আগাগোড়া নিশ্চিত হয়ে বসে আছে ইরান প্রথম থেকেই। কারণ তাদের সাথেই তো প্রথম গণ্ডগোলটা বেঁধেছিল আমেরিকা তো তাদের ওই পরমাণু চুক্তি করতে বলেছিল, তাদের পরমাণু পরীক্ষা নিরীক্ষাগুলো বন্ধ করতে বলেছিল, 2 মাস সময় দিয়েছিল, 60 দিন। সেই 60 দিন অতিক্রান্ত হতে 61 দিনের মাথায় ইসরায়েল হানা দিয়েছে। মানে ইসরায়েল যে তাদের হয়েই হানা দিয়েছে, তাদের কাউন্টডাউন মেনেই হানা দিয়েছে, ইরানের তাতে কোনো রকম সংশয় নেই। তাই ইসরায়েলি সেনার দফতর, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক, সব জায়গাতেই ইসরায়েলের বন্দর, সেগুলো কিন্তু একদম প্রিসিশন স্ট্রাইক করেছে, মানে একদম সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইরান। কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন তেল আবিবে আমেরিকার দূতাবাসের শাখা অফিসকেও তারা টার্গেট করে, তখন তো বুঝতে হবে সেটা ওই হট করে একটা ভুলবশত বা ঘটনাচক্রে ওখানে গিয়ে মিসাইল পড়েছে, এরম ভাবার তো কোনো কারণ নেই। এবার তেল আবিবে মার্কিন দূতাবাসের সেই অফিসকে লক্ষ্য করে ইরানের মিসাইল যাওয়ার পর কী হবে? এবার ইরানের কথাকে যদি কেউ ছেঁদো কথা বলে উড়িয়ে না দেন, তাহলে তো তাকে বিশ্বাস করতে হবে যে এরপর ইরানের আক্রমণগুলোর লক্ষ্য হবে তাদের আশেপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি। আর এই সম্ভাবনাকে যে আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না, সেটা তো স্পষ্ট ইরাকের প্রতিক্রিয়া দেখে। তারা কোনোভাবেই যে বিষয়টা হালকাভাবে নেয়নি সেটা তারা পরিষ্কার করে দিয়েছে, বলেছে, তারা একদম স্পষ্ট ভাষায় বলেছে যে ইরান ইসরায়েল মানে এই যে লড়াই, তার মধ্যে তারা জড়াতে চায় না। তাদের দেশে মার্কিন ঘাঁটি আছে, কিন্তু সেটাকে যেন কেউ টার্গেট না করে। এবার কেউ মানে কি? কেউ মানে ইরান তার মানে এটা যে করতে পারে সেটা ইরাক বিশ্বাস করছে এবং সরাসরি বলে দিচ্ছে যে আমেরিকার ওপর বদলা নিতে গিয়ে ইরান যেন তাদের যুদ্ধের শরিক না করে দেয়। একথা বলে দেওয়ার মানে কি? ইরান যদি তাদের আবেদন না শোনে, হামলা করে, তাহলে ইরাক কী করবে? যুদ্ধে যদি তারা জড়িয়ে যায়, ইরান যদি তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েই ফেলে, তাহলে ইরাক কি ইসরায়েলের পক্ষ নেবে? ইরানে পাল্টা হামলা চালাবে, নাকি বসে বসে মার খাবে? অনেকগুলো প্রশ্ন, উত্তরটাও তো খুব সহজ। আজকের দিনে কি কেউ বসে বসে মার খায় নাকি? এবং তার থেকেও বড় কথা, কাউকে বসে বসে আমেরিকা কি মার খেতে দেবে? তাদের ঘাঁটি আক্রান্ত হলে আমেরিকাও কি চুপ করে বসে থাকবে? তাও আবার আমেরিকার মতো চরিত্র যাদের, যারা 17 মা অ17 মা, যারা ধর্মেও থাকে, জিরাফেও থাকে, ইসরায়েলেও আছে, আবার পাকিস্তানেও আছে। যে পাকিস্তান নাকি বলেছে ইসরায়েল যদি ভুলেও ইরানে পরমাণু অস্ত্র প্রয়োগ করে তাহলে তারা নাকি ইরানের হয়ে বদলা নেবে। এবার এটা শুনে যে যেরকমভাবেই হাসুন আর কি। 2 দিন আগে ভারত শুধু প্রত্যাঘাত করেই তাদের কোমর ভেঙে ছারখার করে দিয়েছে। নিজেরাই বসে বসে হিসেব নিয়েছে কতগুলো তাদের জায়গা ভারত তারা তৈরি হওয়ার আগেই মেরে ওই গর্ত করে চলে গেছে। তারপরেও তারা যখন এরকম বলে, এটা শুনে লোকের কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে একটা অন্য ইঙ্গিতও তো লুকিয়ে রয়েছে।
পাকিস্তান এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা কমপ্লিট ইসলামিক বেল্ট তৈরি করার চেষ্টা করছে নাকি? ইসলামিক পক্ষ যারা ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, এতটা তারা ভাবতে পারবে? তাদের কেউ এতটা ভরসা করবে? মানে এই গোটা বিষয়টা তখনই সত্যি হতে পারে যদি সত্যি এরকম কোনো ধর্মীয় জোট তৈরি হয়। তখন পাকিস্তান যে হুমকি টুমকিগুলো দিচ্ছে, অর্থাৎ ইসরায়েলে পাল্টা পরমাণু বোমা ফেলবে বা পরমাণু আক্রমণ চালাবে, তখন তো গোটা ব্যাপারটার মধ্যে আর কোনো খুব একটা মানে স্বাভাবিক চিন্তা ভাবনা, এই কন্ট্রোল, এই বিষয়গুলো আর থাকবে না। তখন কি হবে কিচ্ছু বলা যায় না। این چند روز چه اتفاقی افتاده؟ تمام کشورهای عربی تماس گرفتن و گفتن ما از شما حمایت میکنیم. پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد. احساسات مسلمان‌ها تو منطقه فوق‌العاده رو به افزایش خواهد بود. এখানেই তো প্রশ্ন, পাকিস্তানের হাতে যে পরমাণু অস্ত্র আছে তার কতটা পাকিস্তানের নিজের তৈরি আর কতটা আমেরিকার দান? এটা নিয়ে তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, পাকিস্তানের এক সাংবাদিক বলছিলেন যে আব্দুল কাদের খানকে ঘিরে পাকিস্তানে একটা সময় উচ্ছ্বাসের ঝড় উঠেছিল, তিনিই নাকি নিয়ে এসছেন এই পরমাণু বোমা তৈরির নো হাউটা। তাকে ওই সাংবাদিক জোকার বলছিলেন আর কি, একটা মানুষের নিজের মানে জাস্ট পকেটে করে নিয়ে চলে এলো পরমাণু বোমাটা, এরকম হাস্যকর কোনো বিষয়বস্তু নাকি? সেখান থেকেই তো প্রশ্ন। 98 সালে আমাদের সফল পরমাণু পরীক্ষার পর পাকিস্তানও যে চটজলদি পরমাণু অস্ত্র পরীক্ষা করে ফেললো, প্রায় রাতারাতি করলো এবং সফল পরীক্ষা করেছিল, এটা কিন্তু অনেকেই অবাক হয়েছিলেন। কেউ দাবি করেছিলেন সেই সময় ভারতকে চাপে রাখতেই নাকি চীন পাকিস্তানকে ওই পরমাণু অস্ত্র দিয়েছে। কিন্তু ইদানিং তো শোনা যাচ্ছে দেনেওয়ালা চীন নয়, আমেরিকা। দেখুন, আমেরিকা পাকিস্তানকে পরমাণু অস্ত্র দিক বা না দিক, ফর্মুলাটা সেটা কি দিয়েছে? তাই পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে তাদের নাকি সব থেকে বড় অধিকার, বেশি অধিকার, এটাও তো শোনা যায়। সেটা কেন? একদমই যদি কোনো অবদান না থাকে, মানে দুটো জিনিস হতে পারে, পাকিস্তানের যে পরমাণু অস্ত্র ভাণ্ডার সেখানে একটাও পাকিস্তানের নিজস্ব কিছু নেই, পুরোটাই আমেরিকার অস্ত্র ওখানে মজুত করে রাখা রয়েছে। যদি কোনো সময় এরকম বিশ্বে ওই শক্তির ভারসাম্য বদলে যায় এবং কোনো আবার বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন এপাশে চীন, ওপাশে রাশিয়া, আর এখন হলে সঙ্গে ভারত, এদের সবাইকে ঠান্ডা রাখতে বা চাপে রাখতে ওখানে পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছে আমেরিকা। এটা একটা হতে পারে। অথবা যেটা বললাম যে পাকিস্তানকে পরমাণু অস্ত্র বানানোর চাবিকাঠি তুলে দিয়েছিল আমেরিকা, তার বদলে ওই অস্ত্র ভাণ্ডারের চাবিকাঠিটা নিজের কাছে রেখে দিয়েছে। ওই পাকিস্তানের পরমাণু অস্ত্রের অ্যান্টি চেম্বারে আমেরিকার নাকি তালা লাগানো আছে। দেখুন, পাকিস্তানের যে সমস্ত বিমান ঘাঁটিতে পরমাণু অস্ত্র বহন করতে পারে এরকম যুদ্ধ বিমান রয়েছে, সেই সব ঘাঁটিতেই নাকি এই কারণেই আমেরিকার সেনা মোতায়েন থাকে। এবার সেই পরমাণু অস্ত্র নিয়ে যদি ইসরায়েলে হামলা করে পাকিস্তান, তাহলে কি দাঁড়াবে? আমেরিকার দেওয়া পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তান আমেরিকার বন্ধু, মানে ঘুরিয়ে আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করলো। ব্যাপারটা কি এরকম কিছু হওয়া সম্ভব? কারণ ইসরায়েল আক্রান্ত হলে আক্রমণকারীর বিরুদ্ধে যেতে আমেরিকা বাধ্য। ইসরায়েল মুখ হলে আসল দেহটা আমেরিকার এমন কোনো প্রেসিডেন্ট নেই যিনি ইসরায়েল আক্রান্ত হলে হাত গুটিয়ে বসে থাকবেন। মানে একটা অলিখিত কারণে ইসরায়েল আক্রান্ত হলে আমেরিকাকে তাদের পাশে দাঁড়াতেই হবে, এটাই তো ঘটনা। ফলে ইরানি সেনাকর্তার দাবি যদি সত্যি হয়, পাকিস্তান যদি সত্যিই কোনো দিন ইসরায়েলে পরমাণু হামলা করে, তাহলে আমেরিকা তো পাকিস্তানের বিরুদ্ধে একইভাবে হামলা করতে, অর্থাৎ যুদ্ধে নামতে বাধ্য হবে। এবার চিন্তা করুন তো,
পরিস্থিতিটা কতটা জটিল হয়ে গেল। এই জট ছাড়ানো তো চারটিখানি কথা না, মানে এরকম জটিলতা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়েও কিন্তু আছে, এটা আবার মাথায় রাখুন। ওই বলছিলাম কোন লাইন কোথায় গিয়ে জুড়ে যাবে কেউ জানে না। ইউক্রেন যে কারোর মদতে তাদের দেশে ড্রোন স্মাগলার করেছে এবং হামলা করেছে, এ ব্যাপারে তো রাশিয়া নিশ্চিত হয়ে বসে আছে। কি শোনা যাচ্ছে? রাশিয়ার সন্দেহের তালিকায় প্রথম দুটো নাম নাকি ব্রিটেন আর জার্মানি। ব্রিটেনের প্রধানমন্ত্রী তো ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বসে আছেন যে রাশিয়া তাদের যে কোনো দিন আক্রমণ করতে পারে। আর জার্মানি, তারা তো সরাসরি, যেটা ন্যাটোর কোনো দেশ বলেনি সেটা বলে দিয়েছিল, অর্থাৎ সরাসরি তারা যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র সব ইউক্রেনকে সাপ্লাই করবে, যেটা দিয়ে তারা রাশিয়াকে আক্রমণ করতে পারে। তার আগে কিন্তু ন্যাটোর অন্য দেশগুলো বলেছিল অস্ত্রশস্ত্র যা যা দেয়া হবে সেগুলো ইউক্রেনের প্রতিরক্ষার জন্য। পুরো ব্যাপারটা বদলে দিয়েছে জার্মানি। সুতরাং বুঝতেই পারছেন কোথাকার যুদ্ধ কোথায় যে গড়াবে সেটা বোঝাই যাচ্ছে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেরকম ব্রিটেন পর্যন্ত গড়াতে পারে, জার্মানি পর্যন্ত গড়াতে পারে, তেমনি ইসরায়েল ইরানের যুদ্ধ গড়িয়ে গড়িয়ে পাকিস্তান পর্যন্ত চলে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যেখানকার জল যেখানে খুশি গড়াক, কিন্তু ভারতের গায়ে কি তার ছিটে এসে লাগতে পারে? যুদ্ধের আগুন জ্বলছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েলের আঘাত, ইরানের প্রত্যাঘাত, আবার আঘাত, আবার প্রত্যাঘাত। শুধু পরমাণু কেন্দ্র বা সেনাঘাঁটি নয়, বেছে বেছে ইরানের তেল উৎপাদন কেন্দ্র, গ্যাস ভান্ডারেও হামলা চালাচ্ছে ইসরায়েল। লক্ষ্য ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া। প্রশ্ন হলো, কোমর কি শুধু ইরানের ভাঙবে, নাকি ধাক্কা লাগবে মধ্যবিত্তের হেসেলেও? ইরানের শাহরান তেল শোধনাগারে ইসরায়েল হামলা করেছে। প্রতিদিন 1.7 কোটি লিটার গ্যাসোলিন, 1.3 কোটি লিটার ডিজেল উৎপাদিত হয় এই শোধনাগার থেকে। তেহরানের একটি তেল শোধনাগারেও হামলা হয়েছে। শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দর লক্ষ্য করে হামলা চালায় ইরান। হাইফার তেল শোধনাগার জ্বলছে, এই ছবি সামনে এসেছে। ক্ষয়ক্ষতি মেনে নিয়েছে ইসরায়েলি মিডিয়া। বছরে 10 কোটি টন অপরিশোধিত তেল শোধনের কাজ হয় এই হাইফার শোধনাগারে। যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম 13% বেড়েছে। ভারতেও কি তার আঁচ এসে পড়বে? দাম বাড়বে পেট্রোল ডিজেলের? দুশ্চিন্তায় ভারতীয় জনতা। এমনি তো দাম বেড়ে আছে, আবার যদি দাম বাড়ে আরও সমস্যা বাড়বে। বিকজ মোটামুটি সব ধরনের কমোডিটি তেলের ওপর ডিপেন্ডেন্ট। আমাদের যত রকম কনজিউমার জিনিসপত্র আছে, খাদ্য থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ডিপেন্ডেন্ট। তাছাড়া হচ্ছে যত কিছু আসে বাইরের স্টেট থেকে বা আমাদের স্টেট থেকে কোনো জায়গায় রপ্তানি হয়, সেগুলো সব ডিউ টু তেল। অ্যাকচুয়ালি এগুলো চেন, মানে একটা বাড়লেই বাকি জিনিসগুলো সবই হবে, মানে তার কস্টিংটা তো বাকিদের তুলতে হবে। তো আমি নিজে গাড়ি চালাই, আমার তো অসুবিধা হবে। ইরানের গ্যাস ভান্ডারেও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড পার্সে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। ক্ষয়ক্ষতির জেরে গ্যাস ফিল্ডের একাংশে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে ইরান। তবে কি রান্নার গ্যাসও দামি হতে চলেছে? দুশ্চিন্তা পিছুতারা করছে গৃহস্থকেও। এই যে গ্যাস হচ্ছে জ্বালানি। আমি যদি শাড়ি একটা দামি না পরি সেটাও চলবে, আমি একটা গয়না না কিনি সেটাও চলবে, কিন্তু এটা এমন একটা মূল্য জিনিস যেটা না হলে আমাদের পেটটি চলবে না। তাহলে আমাদের এখন বিরাট ঘরে ঘরে প্রতিটি মধ্যবিত্ত বাড়িতে একটাই চিন্তা, এই যে গ্যাসের দাম যদি আরও বেড়ে যায় তাহলে আমরা সংসার চালাবো কী করে? যে গ্যাসটা এত দাম বেড়ে যাচ্ছে সেটাতে আমাদের সত্যি খুবই টেনশন, কারণ কি শুধু গ্যাসের দাম না, প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে, আর গ্যাসটা আমাদের খুবই এসেন্সিয়াল। অ্যাডজাস্ট করে চলতে হবে, মধ্যবিত্তরা যেরকম অ্যাডজাস্ট করে চলে সেইভাবেই বেঁচে। যুদ্ধ তো আমি মানে বন্ধ করতে পারবো না, লাগলে পরেও আমার কিছু করার নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেল আর গ্যাসের যোগানে টান পড়বে। হরমুজ প্রণালী বন্ধ করলে তেল গ্যাসের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবার এই হরমুজ প্রণালী বা হরমুজ চ্যানেলটা কি? হরমুজ হলো পারস্য উপসাগরের প্রবেশ পথ। পারস্য উপসাগর হয়ে যত জাহাজ আসা যাওয়া করে তাদের এই হরমুজ পার হতে হয়। এবার হরমুজ প্রণালীর এক পাশে ইরান আর উল্টো দিকে আরব আমির শাহী, কাতার, বাহরিন, সৌদি আরব বা কুয়েতের মতো দেশ। এবার ইরান যদি হরমুজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে এই পথে জ্বালানি তেল বা গ্যাস ভর্তি জাহাজ যে যেতে পারবে না সেটা বুঝতেই পারছেন। আর কোন জায়গার থেকে যাবে না, যেখানটা তো এই জ্বালানি আর গ্যাসের আসল জায়গা। আন্তর্জাতিক জ্বালানি তেলের দেখভাল করে যে সংস্থা
সেই সংস্থার হিসেব কি জানেন? সারা বিশ্বে যত খনিজ তেল প্রয়োজন তার 20% তেল এই হরমুজ চ্যানেল হয়েই সরবরাহ করা হয়। ঠিক একইভাবে সারা দুনিয়ায় যত প্রাকৃতিক গ্যাস প্রয়োজন তার একটা বড় অংশ এই হরমুজ হয়ে যায়। সে বুঝতে পারছেন, ইরান যদি এই রাস্তাটা আটকে দেয় তাহলে অন্যান্য দেশের মতো আমাদেরও তো সমস্যা হবে। আমাদের তো ছোট্ট ছোট্ট ভাবনা, আপনার আমার চিন্তা আমাদের সংসার চালানো নিয়ে। সেই সংসার চালানোর খরচ 1 লাফে বেড়ে যেতে পারে শুধু যদি ওই তেল আর গ্যাসের দামটা বাড়ে। আর চিন্তা তো আরও একটা আছে, এই মুহূর্তে ইরানে প্রায় 10,000 ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন, যারা এই মুহূর্তে ইরান ছাড়তে মরিয়া। সেটা তো স্বাভাবিক। এই আমি যখন আপনার সাথে কথা বলছি না, তক্ষুনি আমি দেখলাম খবর এলো ইরানের যেটা সরকারি টিভি চ্যানেলের অফিস, সেখানে ইসরায়েলি মিসাইল গিয়ে আঘাত করেছে। সেটা বুঝতে পারছেন, দুটো দেশেরই একটা মোটামুটি জিনিস পরিষ্কার, তাদের যা ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কিছুটা কার্যকরী, কিছুটা পারছে না। কারণ ঝাঁকে ঝাঁকে সব মিসাইল আর ড্রোন যাচ্ছে। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে যখন দুটো দেশই নিজেদের খুশি মতো আঘাত করতে পারছে অন্য দেশটাকে, এবং আঘাতটা করছে একদম ওই প্রিসিশন অ্যাটাক, মানে নিখুঁত লক্ষ্যে, ঠিক যে জানলায় গিয়ে মারার দরকার সেই জানলাতেই মারছে, এরকম নিখুঁত লক্ষ্যে পুরো জিনিসগুলো যাচ্ছে। তাহলে এরকম যতগুলো স্ট্র্যাটেজিক জায়গা আছে সেই জায়গাগুলো একের পর এক আক্রান্ত হতে থাকবে। আর যেভাবে গাদা গাদা মিসাইল গিয়ে আছড়ে পড়ছে, সবকটা যেরকম নির্দিষ্ট জায়গায় পড়বে, মানে ফেলতে চাইবে, এর মতো ব্যাপার নেই। অনির্দিষ্টভাবেও তো ছাড়তে পারে কিছু কিছু লোকালয় টোকালয়ের ওপর পড়লে, যাতে গোটা দেশটার মনোবল ভেঙে যায়, এটাও তো হতে পারে। ফলে ওখানে যারা আছেন তারা বিপদে আছেন, এটা আমাদের জন্য আরও বড় দুশ্চিন্তার বিষয়। আপনার আমার ঘরেরই তো কোনো না কোনো ছেলে মেয়ে ওখানে রয়েছে, তারা দিল্লির সঙ্গে তাদের পরিবার যোগাযোগ করছে, তারা ওখানে ভারতীয় অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছেন। এবার ভারতীয়দের ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকারও তো ইরানের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু সমস্যাটা কি? ফ্লাইটের তো ওইখানে চলার মতো কোনো পরিস্থিতিই নেই। ইরান বলে দিয়েছে আকাশপথে ওই ছাত্রছাত্রীদের ভারতে ফেরানোটা একদম সম্ভব নয়। তাহলে উপায় একটাই, উপায় সড়ক পথে আজারবাইজান বা তুর্কমেনিস্তানের মতো দেশগুলোতে পাঠানো, তারপর সেই সব দেশ থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে আমাদের বিদেশ মন্ত্রককে। এখানেও একটুখানি সমস্যা আছে। এই আজারবাইজান বা তুর্কমেনিস্তানের সাথে এই মুহূর্তে আমাদের কূটনৈতিক সম্পর্ক যে মারাত্মক লেভেলের, সেটা তো বলা যাচ্ছে না। কারণ যখন আমাদের সঙ্গে পাকিস্তানের সংঘাত বেঁধেছিল, তখন যে দেশগুলো পাকিস্তানের ওই নোংরা কাজকর্মের পরেও তাদের পাশে দাঁড়িয়েছিল, তার মধ্যে একটা যেরকম তুরস্ক আর একটা আজারবাইজান। ফলে কি হবে পরিষ্কার করে বলা যাচ্ছে না, কিন্তু নিশ্চিতভাবেই আমাদের বিদেশ মন্ত্রক রাস্তা ঠিক খুঁজে বার করবে। কারণ এখন পর্যন্ত সাম্প্রতিক অতীতে আমরা কিন্তু দেখেছি, যেখানে যেখানে এরকম যুদ্ধের পরিস্থিতি হয়েছে, যেখানে যেখানে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের বিদেশ মন্ত্রক কিন্তু আমাদের দেশের নাগরিকদের, আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত পারদর্শিতার সঙ্গে সেখান থেকে বার করে নিয়ে চলে এসছে। একই ঘটনা কিন্তু ইউক্রেনের ক্ষেত্রেও ঘটেছিল। এবার বুঝতে পারছেন যুদ্ধের আঁচটা কোনো না কোনোভাবে লাগতে শুরু করেছে। সেটা যে যত দিন যাবে তত বেশি ছ্যাঁকা হয়ে লাগবে না, সেটা তো বলা যাচ্ছে না। আর আমাদের দেশের প্রসঙ্গটা যখন এই যুদ্ধের আবহে চলেই এলো, আমাদের বিদেশ নীতির প্রসঙ্গ যখন চলেই এলো, তখন বুঝতে পারছেন আরও বেশ কিছু কথা আজকে অন্তত না বললেই নয়। ইরান, ইসরায়েল, কট্টর শিয়াপন্থী আর জায়নবাদী দুটো জাতি। আর দুটো জাতি এই মুহূর্তে একটাই তো তাদের পরিচয়, যুযুধান, পরস্পরকে নিশ্চিহ্ন করতে চায়, রক্ত দর্শন করতে চায় দুপক্ষে, উন্মত্ত। ঠিক এর উল্টো একটা গল্প শোনাই আপনাদের।
গল্পটা একটা প্রশ্ন দিয়ে শুরু, ভাল লাগবে। এবং এই জিনিসগুলো আমাদের এরকম খারাপ সময়, এরকম বিপদের সময়, দুশ্চিন্তার সময় একটু অন্যভাবে ভাবনা চিন্তা করতে শেখায়। বলুন তো, কোন বিদেশিকে 140 কোটি চীনা নাগরিক দেবতা জ্ঞানে শ্রদ্ধা করে? সেই ব্যক্তি একজন ভারতীয়, নাম ডাক্তার দ্বারকানাথ কোটনিস, মহারাষ্ট্রের ঋগ্বেদী ব্রাহ্মণ, পেশায় ডাক্তার। 1938 সালে জাপান যখন চীন আক্রমণ করে, তখন চীনের কমিউনিস্ট জেনারেল জু ডে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছে সাহায্য চেয়েছিলেন। জাতীয় কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু তখন তিনি চীনের ওই আক্রান্ত মানুষের জন্য 22,000 টাকা সংগ্রহ করেছিলেন সেই সময়, এবং স্বেচ্ছাসেবক চিকিৎসকদের একটা দলকে চীনে পাঠিয়েছিলেন। সেই দলেই ছিলেন ডাক্তার দ্বারকানাথ কোটনিস। 1939 সালে ডাক্তার কোটনিসের সাথে মাও জেদংয়ের সাক্ষাৎ হয়। মাও জেদংয়ের গেরিলা বাহিনী 8th রুথ আর্মির ডাক্তার ছিলেন দ্বারকানাথ। এবার 1941-এ তিনি ওদেশেই থাকতে থাকতে ওখানে একজন চীনা নার্সকে বিয়ে করেন। 42-এ তাদের এক সন্তান হয়, যার নাম রাখা হয়েছিল ইন হুয়া। ইন মানে ইন্ডিয়া, হুয়া মানে চীন। কিন্তু সন্তানের জন্মের মাত্র 3 মাস পরে ডাক্তার কোটনিস মারা যান, কিন্তু তাকে চীন ভোলেনি। মাও জেদং তাকে চীনা জাতির বন্ধু বলেছিলেন। হেবেই প্রদেশে তার সমাধি রয়েছে, জানেন তো, চীনের মিলিটারি সমাধিস্থলেই তার যে সমাধি, সেখানে তার বিশাল মূর্তি রয়েছে। চীনের প্রাইমারি স্কুলের পড়ুয়াদের জানেন প্রত্যেক দিন ওই ডাক্তার কোটনিসের সামনে নত হতে হয়। প্রেসিডেন্ট শি জিনপিং তিনি 2014 সালে যখন ভারতে এসেছিলেন, তখন কোটনিসের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং কোটনিসের অবদানের জন্য তার পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। মানে বুঝতেই পারছেন, এই যে একটা অমোঘ বন্ধুত্ব, যেটাকে কখনো ভোলা যায় না, একটা বিশেষ পরিস্থিতিতে পাশে দাঁড়ানোটা যে একটা অন্য মানে তৈরি করে দেয়, সেটা ডক্টর কোটনিস আর তার প্রতি চীনের মনোভাব দেখলেই বোঝা যায়। এবার আপনাদের মনে তো এটা নিয়ে ডেফিনেটলি একটা প্রশ্ন উঠেছে, ভাবছেন তো সেই বন্ধুত্বটা গেল কোথায়? দেখুন, এটা হওয়ারই কথা ছিল। চীনা সম্প্রসারণবাদ লাদাখে অগ্রসর হলে গালওয়ানের সংঘাত হওয়াটা অনিবার্য ছিল, হয়েছে। উদীয়মান ভারতের প্রতিরোধ করতে এবং গতিরোধ করতে পাকিস্তানকে তোল্লাই দেওয়ার প্রয়োজন ছিল। ভারতকে যুদ্ধে জড়াতে চীন তাই পাকিস্তানকে তোল্লাই দিয়েছে। কমিউনিস্ট চীনের সাথে গণতান্ত্রিক ভারতের সংঘাত হওয়ার ছিল, হয়েছে। ব্যবসায়িক সংঘাত হওয়ার কথা ছিল, হয়েছে। আবার ঠিক একইভাবে হয়তো দেখা যাবে শক্তি অক্ষটা বদলে গেছে। হয়তো চীন আর ভারত নিজের স্বার্থেই পরস্পরের বন্ধু হয়ে যেতে পারে। মনে আছে আপনাদের রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ কী বলেছিলেন? অনেক দিন আগেই তিনি বলে গেছিলেন সেই কথাটা, যে ভারত, চীন, রাশিয়ার ত্রিমুখী জোট তৈরি করা প্রয়োজন। সুতরাং এই সম্পর্কগুলো না, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এই সম্পর্কগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপেক্ষিক। তাহলে চিরন্তন কি, যেটা বদলায় না? ডক্টর কোটনিস আজও তার দেখানো পথেই বন্ধুত্বের বাতি টিম করে হলেও জ্বলছে তো বটে। ভারতে চীনের রাষ্ট্রদূত জু ফেইহং সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রকাশ করেছেন। চীনের গুইজাও প্রদেশে ভারত চীন যৌথ মেডিকেল মিশনের 7ম পর্বের কাজ চলছে। অর্থাৎ যা সংঘাত, যা শত্রুতা, যা অবিশ্বাস, সেগুলো তার জায়গায় আছে, কিন্তু যে জিনিসটা এসবের বাইরে থাকে, সেবা, সুস্থ মানসিকতা, সেটাও কোথাও না কোথাও হাত ধরাধরি করেই চলছে। দেখুন, চীন যেমন ডাক্তার কোটনিসকে ভোলেনি, তেমনই বিশ্বের গরিব এবং মধ্যবিত্ত দেশগুলোর অনেকেই ভারতের অপারেশন মৈত্রীকে ভোলেনি। ওই করোনার সময় বিশ্বজুড়ে টিকা পাঠিয়েছিল ভারত। কেউ ভুলেছে, তুরস্কের মতো। কিন্তু সবাই তো আর তুরস্কের মতো বেইমান নয়, তাই না? তুরস্ক ভারতীয়দের ওই
যাবতীয় সেবা সাহায্য, তাদের ভূমিকম্প বিধ্বস্ত অবস্থায় পাশে দাঁড়ানো, এসব কিছু ভুলে গিয়ে ভারতীয়দের হত্যা করতে পাকিস্তানকে ড্রোন দিয়েছে, জাহাজ ভর্তি করে 6টা বিমান ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফরেই তুরস্কের সীমান্তে পৌঁছে গেছে। G7 সম্মেলনে যোগ দিয়ে তার কানাডা যাওয়ার কথা, কিন্তু খেয়াল করে দেখুন নরেন্দ্র মোদীর যাওয়ার রুটটা আটলান্টিক নয়, ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসে তিনি আগে গিয়ে পৌঁছলেন। সাইপ্রাস নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে এবং বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে সমঝোতা করতে সম্মত হয়েছে। এর মানে কি? দেখুন, ভূমধ্যসাগরে তার মানে ভারতের আরও একটা ঘাঁটি তৈরি হলো এবং ভূমধ্যসাগর সেটা কিন্তু ইউরোপের লাইফ লাইন, মানে ইউরোপের বাজারে আরও একটা দোকান ঘর কিনলো ভারত। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরকে টেক্কা দিতে একটা পাল্টা অর্থনৈতিক করিডোর তৈরির কথা ভাবা হয়েছে। তাতে মুম্বাই বা গুজরাট থেকে পণ্য আমির শহীদ জিবেলি বন্দরে নামবে, তারপর সেখান থেকে সড়ক পথে সৌদি আরবের ভেতর দিয়ে গিয়ে ইসরায়েলের হাইফা বন্দরে খালাস হবে। সেই হাইফা বন্দর যেটাকে নির্দিষ্টভাবে বেছে নিয়ে আঘাত করছে ইরান, এই হাইফা বন্দরটা কিন্তু ঘটনাচক্রে আবার ভারতীয় সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের একটা স্বার্থ রয়েছে সেখানে। বললাম না, যুদ্ধে কে কোথায় কার স্বার্থে কখন আঘাত করছে বা কে কিভাবে জড়িয়ে থাকছে কিছু বলা যায় না। এটা হচ্ছে সেরকম একটা বিষয়। সে যাই হোক, ওই ইসরায়েলের হাইফা বন্দর থেকে পণ্য জাহাজে সাইপ্রাসের পাশ দিয়ে গিয়ে গ্রিসের পিরায়াস বন্দরে খালাস হবে। এইটা হচ্ছে একটা বিকল্প রুট ভারত ভেবে রেখেছে তাদের পণ্যের জন্য, যাতে ভারতীয় পণ্যের বিদেশি বাজার খুলে যায়। সাইপ্রাসে ভারতীয় পণ্যের একটা গুদামও হতে পারে, গোডাউন। এইভাবে গ্রিসের মতো ছোট আরেকটা দরজা ব্যবহার করে ইউরোপের বাজারে পৌঁছতে চাইছে ভারত। আরও একটা কাজ, আরও একটা বিষয় আছে। এই সাইপ্রাস প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার, আর ভারতের ওএনজিসি তারা তো পৃথিবীর অন্যতম সেরা তৈল উত্তোলনকারী সংস্থা। ভারত কোনো দেশের অর্থনৈতিক শোষণ করেছে এমন কোনো ইতিহাস নেই, ফলে দেশগুলো কিন্তু এই ব্যাপারে ভারতের ওপর ভরসা করে। আর একটা ঐতিহাসিক টানও রয়েছে। ব্রিটিশ ইন্ডিয়ার ভারতীয় সেনাকর্তা জেনারেল টিমায়া সাইপ্রাসে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। সাইপ্রাসেই তিনি মারা গেছিলেন। সেখানে তার নামে রাস্তা, ডাকটিকিট এ সমস্ত আছে আর কি। মানে ওই ডাক্তার কোটনিসকে যেরকম চীন সম্মান করে, তেমনি জেনারেল টিমায়াকে সাইপ্রাসে সম্মান করা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, নরেন্দ্র মোদী সাইপ্রাসে পৌঁছানোর পর তার গতিবিধি, তিনি কোথায় গেছিলেন? সাইপ্রাসের গ্রিন লাইনে। এবার গ্রিন লাইনটা কি? সাইপ্রাসের উত্তর দিকটা এখনও অন্যায়ভাবে দখল করে রেখেছে তুরস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের সেই বিষয়টা মাথায় রেখেছেন। সাইপ্রাসের সীমান্তে গিয়ে তুরস্কের দিকে তাকিয়ে কি যেন আলোচনা করেছেন। বুঝতে পারছেন এতে এরদোগানের চিন্তা কতটা বাড়বে? তার দেশের ড্রোনগুলো তো ভারত কামান দেগেই ভেঙে দিয়েছে। এবার ভারত যদি সাইপ্রাসে ড্রোন আর মিসাইল ঘাঁটি তৈরি করে, দিল্লি লক্ষ্য করে পাকিস্তান শাহিন মিসাইল ছুঁড়েছিল, তো ভারত হরিয়ানার হিসারে সেটা নামিয়ে দিয়েছিল। কিন্তু সাইপ্রাসে ভারতের উপস্থিতি ইস্তাম্বুল আঙ্কারাকে স্বস্তিতে থাকতে দেবে? ভারতীয় পণ্য বা ভারতীয় মিসাইল কে কোনটা পাবে সেটা তো তার আচরণের ওপরেই নির্ভর করবে। তবে সাইপ্রাসের যে অংশটা তুরস্ক দখল করে রেখেছে, ওই অংশে নাকি ইদানিং পাক গুপ্তচর সংস্থা ISI এর আনাগোনা অনেক বেড়ে গেছে। ওই বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সেটা এবার তুরস্কের হচ্ছে। ভারতের অর্থনৈতিক করিডোরের ক্ষতি করার জন্যই যে ISI ওখানে বেশি নড়াচড়া শুরু করেছে, এটা তো স্বাভাবিক। তাহলে দ্বীপের দক্ষিণ দিকে পৌঁছানোর সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। শুধু তাই নয়, ভারত জানিয়ে দিয়েছে সাইপ্রাসকে ভারতের সঙ্গী হিসেবে নিয়ে
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হবে। সাইপ্রাসও প্রথম থেকেই, ভারতে যখন পেহেলগামে সেই ন্যাক্কারজনক আক্রমণটা হয়েছিল এবং তারপর যখন অপারেশন সিঁদুর চলছিল, সাইপ্রাস কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় ভারতকে সমর্থন জানিয়েছিল। আর ভারত তারপর কি বলেছিল মনে আছে? যে কোনো রকম ভারতের বিরুদ্ধে যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারত নিজের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই দেখবে। যে সন্ত্রাসে মদত দেবে সেই সন্ত্রাসবাদী। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, তাকে মদত কে দিয়েছে? তুরস্ক। তাহলে তুরস্কও তো আমাদের চোখে, আমাদের দেশের চোখে সন্ত্রাসবাদী রাষ্ট্র। আর সাইপ্রাস জানিয়ে দিয়েছে, ওই বললাম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তারা ভারতের সঙ্গে রয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকেও তো সাইপ্রাস সমর্থন জাগিয়েছে। সুতরাং বুঝতে পারছেন, একটা নতুন শক্তি সমীকরণ তৈরি হচ্ছে এই साइप्रस और ग्रीस के केंद्र করে। पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है। हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। रक्षा और सहयोग को और मजबूती देने के लिए द्विपक्षीय डिफेंस कोऑपरेशन प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जाएगा। साइबर और मैरीटाइम सिक्योरिटी पर अलग से डायलॉग शुरू किया जाएगा। क्रॉस बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के लिए हम बहुत बहुत आभारी हैं। आतंकवाद, ड्रग्स और आर्म्स की तस्करी की रोकथाम के लिए हमारी एजेंसीज के बीच रियल टाइम इंफॉर्मेशन एक्सचेंज का मैकेनिज्म तैयार किया जाए। এই বক্তব্য থেকেই তো পরিষ্কার, সাইপ্রাসের সঙ্গে সামরিক আর গোয়েন্দা তথ্য বিনিময় হবে ভারতের। অপারেশন সিঁদুরে ভারতের তৈরি মিসাইলগুলো যা নৈপুণ্য দেখিয়েছে, এবার তার সাহায্যও কি এবার সাইপ্রাস পাবে নাকি? আর গ্রিস, সাইপ্রাস আর গ্রিসের সঙ্গে সম্পর্কটা তো একই বন্ধনীতে রেখেছে ভারত। এবার গোটা বিষয়গুলো যে হয়েছে, আপনারা ভাবতেই পারেন যে অত দূরের একটা দেশ, সেখানে তাদের সাথে কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা তথ্য আদান প্রদান করবেন? কেন ভারতের হঠাৎ এই জায়গাটায়, বা নরেন্দ্র মোদীর হঠাৎ এই জায়গাটায় আলাদা করে সম্পর্ক তৈরির দরকার পড়ল? ভাবছেন তো? একটা নিশ্চিতভাবেই একটা অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়, অর্থনৈতিক উন্নতির দিকে ভারত এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ভারত আরও উঠতে চাইবে, সেটার জন্য বিশ্ববাজারে ভারতকে আরও বেশি ছড়িয়ে পড়তে হবে। তার জন্য একটা বিকল্প অর্থনৈতিক করিডোর দরকার, ভারত সেটা তৈরি করছে। এটা একটা দিক। এবার দ্বিতীয় দিকটা বোঝার জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত এই মুহূর্তে গোটা বিশ্বের যা পরিস্থিতি এবং ভারতের যা পরিস্থিতি, তাতে এই দিকটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং এই দিকটা বুঝতে গেলে মানচিত্রের দিকে তাকাতে হবে। একবার দেখুন, দুটো ছোট্ট ছোট্ট দেশ, এই সাইপ্রাস আর গ্রিস, কিন্তু তাদের অবস্থানটা কোথায়? তুরস্কের দুই পাশে। কোন তুরস্ক? যে তুরস্ক আপনারা জানেন পাকিস্তানের বন্ধু হয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিয়েছে। এই দুটো দেশও কিন্তু তুরস্কের দ্বারা অত্যাচারিত। এবার দুটো দেশ ভারতের কাছ থেকে মদত পেয়ে যদি সাঁড়াশির মতো তুরস্ককে চাপ দেয়, তখন কি হবে? তখন এরদোগান টের পাবেন ভারতকে সমস্যায় ফেলার কতটা ফল। অবশ্য পাল্টা কি হচ্ছে না? পাল্টাও তো হচ্ছে। নরেন্দ্র মোদীকেও তো একইভাবে চাপ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। কানাডায় G7 সম্মেলনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওটা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর একটা সম্মেলন, কানাডা সরকার তার আয়োজক। এবার তাদের নাকি ইচ্ছেই ছিল না ভারতকে ডাকার, কিন্তু বাকিরা চাপ দিয়েছে। ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তাদের বাদ দিয়ে ওই ব্যবসা বাণিজ্যের কথা হয় নাকি? সুতরাং ডাকা হয়েছে নরেন্দ্র মোদীকে। এবার এই ক্ষেত্রে ভাবতেই পারেন যে ডাকলো
যখন এরকম নিমরাজি হয়ে ডেকেছে তখন কেন যাচ্ছেন? দেখুন, এরকম পরিস্থিতিতে যেখানে গৃহস্বামী বাধ্য হয়ে নিমন্ত্রণ করছেন, সেখানে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যায় সরাসরি ভারতকে দোষী বলেছিল 5 দেশের গোয়েন্দা সংস্থা ফাইভ আইজ। শুধু তাই নয়, খালিস্তানি জঙ্গি গুরবন্ত সিং পান্নুন হত্যা চক্রান্তেও প্রাক্তন ভারতীয় সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল আমেরিকায়। মানে এই জায়গাটায় প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছিল। পরে অবশ্য ওই মামলাটা খারিজ হয়ে গেছে। এবার সেই ভারতকে অগ্রাহ্য করতে গিয়েও অগ্রাহ্য করতে পারছে না ব্যবসার স্বার্থে, কারণ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে ভারত বিকল্প মুদ্রা চালু করার উদ্যোগ নিয়েছে। সেটা যদি হয় তাহলে ডলারের দাদাগিরি কমে যাবে। কিন্তু খালিস্তানিদের তো একই সঙ্গে তলায় তলায় উস্কানিও দিচ্ছে কানাডা সরকার। ডাকতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদীকে, নিমরাজি মনের ভেতর থেকে ডাকেনি। তাই জন্য একই সঙ্গে খালিস্তানিদের তোল্লাই দিচ্ছে ওই সময় বিক্ষোভ দেখানোর জন্য। খালিস্তানিরা বলেছে তারা নরেন্দ্র মোদীকে পলিটিক্যাল অ্যাম্বুশ করবে, মানে ঘিরে ধরে বিক্ষোভ দেখাবে। এবার ক্যালগেরিতে খালিস্তানিরা অবাধে রোড শো করেছে, প্ররোচনামূলক অঙ্গভঙ্গি করেছে, সেগুলোতে কোথাও বাধা দেয়নি কানাডার সরকার। আবার এদিকে পশ্চিমী সংবাদ মাধ্যম বলছে তলায় তলায় নাকি ভারতের সঙ্গে কানাডা গোয়েন্দা চুক্তি করে বসে আছে। এখানে তো প্রশ্ন, তাহলে কানাডা সরকার ঠিক কী চায়? তারা কি চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ থাকো? এটা বুঝে নেওয়াটা খুব জরুরি, কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মানে হয়তো সেই জন্যেই ঝুঁকিপূর্ণ জেনেও কূটনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এই কানাডা শহরটা। বিশেষ করে ওই G7 দেশগুলো ভারতকে যখন হিংসে করে, সোজা কথায়, কারণ ভারতের অর্থনীতি এইভাবে উঠছে, কার আর ভাল লাগে? তবে হ্যাঁ, পাকিস্তান মার খাওয়ার পর ওই খালিস্তানিদের হম্বিতম্বি নাকি অনেক কমে গেছে, এটা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেছেন। अरे छोड़िए उसको छोड़िए ना। अब वो एक और भी वीडियो वायरल हो रहा है कि कुछ लोग वहां से जो उनको फंडिंग मिलती है बगल वाले देश से, वो उन्होंने किया धरना, पर उसको फिर फंडिंग नहीं हुई तो उन्होंने उन्हीं पे जाके उनके खिलाफ कर दी। देखिए ये किराए के टट्टू जो है ना, इनके डोंट टेक देम सीरियस। কয়েকদিন আগে কানাডায় পাক দূতাবাসে বিক্ষোভ হচ্ছে, জানেন তো? মজার কারণ, খালিস্তানিদের ভারত বিরোধী বিক্ষোভ দেখানোর জন্য পাকিস্তানের নাকি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেয়নি। তাই জন্য তাদের দূতাবাসে গিয়ে এই খালিস্তানিরা বিক্ষোভ করছে। বুঝুন কাণ্ড। তাহলে কেমন স্বাধীনতা আন্দোলন হচ্ছে এই খালিস্তানিদের, সে তো বোঝাই যাচ্ছে। এই খালিস্তানিরা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, এটাও তো একটা আশ্চর্যের বিষয়। তেমনই আশ্চর্যের বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 দফা প্রশ্ন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 55তম দিনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দফা প্রশ্ন তুলে দিয়েছেন। প্রথম প্রশ্ন, সীমান্ত পেরিয়ে এই জঙ্গিরা এলো কী করে? দ্বিতীয় প্রশ্ন, গোয়েন্দা ব্যর্থতার পরেও কি করে চাকরিতে এক্সটেনশন পেলেন আইবি প্রধান? তৃতীয় প্রশ্ন, গণহত্যাকারী জঙ্গিরা এখন কোথায়? চতুর্থ প্রশ্ন, পাক অধিকৃত কাশ্মীরটা কখন দখল করা হবে? আর সংঘর্ষ বিরতিতে কোনো আপোষ করা হয়েছে কিনা? আর সব থেকে আশ্চর্যজনক প্রশ্ন, সেটা আন্তর্জাতিক কূটনীতি নিয়ে। 33টা দেশে দূত পাঠানোর পর কটা দেশ জোর দিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে? প্রশ্নগুলো কে তুলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কদিন আগেও একটা দলের সদস্য হয়ে পূর্ব আর দক্ষিণ পূর্ব এশিয়ায় গেছিলেন এবং ভারতের এই অপারেশন সিঁদুরের কারণ, সাফল্য এবং ভারতের এই আপোষহীন মনোভাব সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেটার কথাই জানিয়ে এসছেন। তাহলে এই যে প্রশ্নটা তুললেন যে এই দেশগুলোতে গিয়ে লোক পাঠিয়ে এত কথা বলে লাভ কী হলো? এই লাভটা কি একদম সরাসরি তাৎক্ষণিক সবাই মিলে রেড়ে করে ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়বে এইটা, নাকি এই প্রশ্নটা, যে প্রশ্নটা দেখে কারোর মনে হতে পারে
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজের বিদেশ সফরের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলছেন, সেটা আসলে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতির বাধ্যবাধকতার থেকে তোলা। এটা কিন্তু আরও বড় প্রশ্ন। কেন্দ্রীয় সরকার একটা সর্বদলীয় টিম পাঠিয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সেখানে পাকিস্তানকে আক্রমণ করেছেন। তার সঙ্গে আমাদের দেশে কেন হলো সেই প্রশ্নটা তোলার তো কি আপত্তি কোথায় আছে? এইটাই তো প্রশ্ন, যে এই যে জঙ্গিরা এরা কি পাকিস্তানে ফিরে গেল নাকি পাকিস্তানের বাইরে এখনো ভারতবর্ষের মধ্যে রয়েছে? আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আনকোরা লোকের মন্তব্য না করাই ভালো। ফরেন অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়। আমাদের মতো রাজনীতিবিদদের, যারা রাজ্য স্তরে রাজনীতি করি, তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বেশি বলা উচিত না। আগে 2-3 বছর ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো করুন, তারপরে বক্তব্য রাখুন। আমি তো চ্যালেঞ্জ করছি, ওখানে যা যা বলেছে জাপানে, তার ভিডিও প্রকাশ করুক। তারা দেখবে বিজেপি এমপি এবং তৃণমূলের এমপির কথার মধ্যে কোনো তফাৎ নেই। বিজেপির এমপির থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি আরএসএস এর বিজেপির বক্তব্য পেশ করেছেন। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, এত সব বলে তো সবটা তো ভিডিও করে, ছবি তোলে, তার ভিডিও প্রকাশ করুক, তারপরে তার বক্তৃতাটা দেশের মানুষ, রাজ্যের মানুষ শুনুক, তাহলে বুঝতে পারবে যে কতটা সে দেশের জন্য আর কতটা বিজেপির জন্য মুখী ছিল। অভিষেক ব্যানার্জি, আপনি যে প্রশ্ন করেছেন ঠিকই করেছেন, কিন্তু তার সাথে আরেকটি প্রশ্ন করবেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন যে বিজেপি আর বিএসএফ মুর্শিদাবাদের দাঙ্গা বাঁধিয়েছে, কিন্তু তারপরে আমরা মহামান্য আদালত এবং সিটের যে রায়, সেখানে দেখলাম প্রায় 18 জন জিহাদি, যারা সেখানকারই মুর্শিদাবাদেরই লোকাল, এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক, তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যে প্রশ্নটা পায়েলগাঁও নিয়ে করছেন, তার সাথে মুর্শিদাবাদ নিয়ে এই প্রশ্নটাও অবশ্যই করবেন, আমি আশা রাখবো। দেখুন, এটা নিয়ে কেউ কেউ ভাবতে পারেন যে অভিষেক এর আগে যখন ভারতের হয়ে বিদেশে গেছিলেন, গিয়ে যে বক্তব্যগুলো রেখেছেন সংসদীয় দলের সদস্য হিসেবে, সেটা দেশের স্বার্থে, দেশের জন্য বক্তব্য। এখন যেটা বক্তব্য রাখছেন, সেটা তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জায়গার থেকে। কারণ তিনি যখন বিদেশে ছিলেন, তখন নরেন্দ্র মোদী এখানে এসে এবং পরবর্তী ক্ষেত্রে অমিত শাহ এসে তারা কিন্তু তৃণমূলকে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও একবার আক্রমণ করেছেন। সুতরাং সেইখানে নিজের জায়গাটা যদি পরিষ্কার না করেন, এবং সেটা নিয়ে যে নইলে একটা ধোঁয়াশা তৈরি হবে, দলের মধ্যেই কোথাও গিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, সেটা ওই শুনছিলেন তো মোহাম্মদ সেলিমদের বক্তব্য থেকেই পরিষ্কার। সম্ভবত সেটা পরিষ্কার করার জন্যই তিনি যে আর বিদেশে নেই, আর যে তিনি সংসদীয় দলের হয়ে, দেশের হয়ে লড়াই করছেন না, এখন তিনি তৃণমূলের হয়ে আগামী বিধানসভার জন্য এখানকার রাজ্যের রাজনৈতিক লড়াই করছেন। মানে সর্বভারতীয় একটা ভূমিকার থেকে এই মুহূর্তে তিনি যে শিফট করেছেন রাজ্যের ভূমিকায়, সেটা পরিষ্কার করে দিতেই সম্ভবত অভিষেক এই প্রশ্নগুলো তুললেন। বলে না, রাজনীতি বড় দায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।